স্যার 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 আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই। হ্যাঁ, পাশের কনফারেন্স রুমটা তো নেওয়াই আছে, আমরা অ্যারেঞ্জ করে রেখেছি। চলুন তাহলে ওখানে। আমি এই মুহূর্তে সময় দিতে পারবো না, সরি। দূর, সাংবাদিকরা এসছে তো তোমার ইন্টারভিউ নেবে বলেই, তুমি না বললে এখন কি ভাববে বলো তোরা? স্যার, আমরা বেশি সময় নেব না। আপনারা প্রেস ডেকেছেন, একটা প্রেস কনফারেন্স তো করতেই হবে, আর এটা অবশ্য আগেই করা উচিত ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা আপনাদের একটু ইন্টারভিউ নিতে চাই। আপনারা অ্যারেঞ্জ করুন, আমরা কিন্তু রেডি আছি। রোদ্দুর, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই এতটাই করলি, ওনাদের একটা ইন্টারভিউ চাইছে, দিয়ে দে না ছোট করে। উড়ে যাস না, প্রেস কিন্তু উল্টো পাল্টা লিখবে। তাতে আমার সত্যি কিছু যায় আসে না দাদা ভাই। আরে কি বলছো তুমি? এটা অবশ্যই এসে যায়, ওনারা প্রেস। বলছিলাম বাড়ির বাকি সবাই চলে গেছে? হ্যাঁ, তো প্রোগ্রামটা শেষ হলো, তারপর সবাই একে একে বেরোলো, আমরাই বেরোবো। শোনো না, তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাবে, তাহলে আমিও একসঙ্গে বাড়ি চলে যেতাম। হ্যাঁ, মানে একটু ওয়েট করে যাও তোমরা সবাই, ইন্টারভিউটা হয়ে গেলেই আমরা চলে আসছি। ও হ্যাঁ, তারপর কিন্তু একটা ডিনারেরও ব্যবস্থা করা আছে, তোমরা সবাই কিন্তু খেয়ে যাবে। না না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের কাজ সারো, কোনো অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোর তোমরা ইন্টারভিউটা দিয়ে নাও। তুমি আমার সঙ্গে চলো না, ভেতরে তুমি থাকবে। কি আশ্চর্য, প্রেস তোমাদের ইন্টারভিউ নেবে, সেখানে আমি গিয়ে কি করব? তুমি থাকবে আমার পাশে, তুমি না গেলে আমি ইন্টারভিউ দিতে যাবো না। হ্যাঁ, তো অসুবিধা নেই তো মহুল, তুমিও চলো না ভেতরে। আচ্ছা ঠিক আছে, বলছি তোমরাও তাহলে চলো, আমরা না গেলেও আবার ইন্টারভিউটা দেবে না। আচ্ছা ম্যাম, আপনি তো নিজেও খুব ভালো গান করেন, তো আমরা কিন্তু আপনারও একটু বাইট নিতে চাই। আমার? আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে হবে। বলছি, আমাদের যে আজকে অনুষ্ঠানটা হলো, সেটা আপনার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে এই জুটিটা কি সাকসেসফুল হবে? মানে নতুন কিছু কি তৈরি হবে এই জুটিটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমারও মনে হচ্ছে যে এই জুটিটা বেশ সাকসেসফুল হবে। তাছাড়া অনেক দিন তো হয়ে গেল, গানের জগতে অনেকেই ওইভাবে সাকসেসফুল হতে পারেনি। তবে আমার মনে হচ্ছে যে ওরা ডেফিনেটলি খুব ভালো করেই কিছু না কিছু করবে। আচ্ছা, আপনি নিজেও তো একজন বড় সিঙ্গার, বলা যায় একজন প্রফেশনাল সিঙ্গার। তা আপনার স্বামী যে এত বড় সুযোগটা পেয়েছেন, তাতে আপনার কেমন মনে হচ্ছে, কেমন লাগছে আপনার? আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি প্রফেশনাল সিঙ্গার হতে পারি, কিন্তু আমার স্বামী গানটাকে প্রফেশন হিসেবে করে নিতে পারেন। তা বলে যে উনি আমার থেকে কম ভালো গান করেন, সেটা আমি বিশ্বাস করি না। আর দেখলেন তো, আজ তো প্রমাণ হয়ে গেল, উনি আমার থেকে অনেক বেশি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি জানি যে টুকটাক স্বামী স্ত্রীর মধ্যে এইসব ব্যাপার নিয়ে একটু ইগো প্রবলেম থেকে থাকে। তো আপনার মনে কি এরকম কোনো প্রশ্ন জেগেছে অয়নদীপ ঘোষের এরকম সাকসেস নিয়ে? আপনারা যে কি কথা বলছেন, এই তো প্রথম ওরা একসঙ্গে প্রোগ্রাম করলো, আর সাকসেস কথাটা কিন্তু অনেক বড়, জানেন তো। আমি চাই যে ওরা অনেক সাকসেসফুল হোক। আর তাছাড়া কি বলুন তো, জাস্ট একটা শো হয়েছে তো, তার উপর কিন্তু ডিপেন্ড করে আমি সাকসেস কথাটা অ্যাপ্লাই করতে চাই না। আমি তো এখনো মনে করি যে আমি একদমই সাকসেসফুল হইনি। তার জন্য না অনেকটা পথ হাঁটতে হয়, লং লং ওয়ে, সেটা সাকসেসফুল হোক বা না হোক। তবে আমি বিশ্বাস করি যে রোদ্দুর খুব ভালো একজন সিঙ্গার, আমার থেকে ভালো এটা কেউ জানে না।
রোদ্দুর কিন্তু ওর অন্তর দিয়ে গান করে। ওর গানের মধ্যে হয়তো গ্ল্যামার থাকে না, কিন্তু ওর গানটা এতটাই হৃদয় ছুঁয়ে যায় যে ওই গ্ল্যামারটা আমার ভেসে হারিয়ে যায়। মেঘনা বসু সম্পর্কে আপনি কি বলবেন? ওয়েল, উনি তো খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমরা আপনাদের দুজনকে মানে আপনি আপনার স্বামীকে দুজনকেই অনেক জায়গায় গান গাইতে দেখেছি। তো বিশেষ করে একটা জায়গা মনে আছে, সেটা হচ্ছে যে আপনি গান গাইতে পারছিলেন না, আপনার স্বামী আপনাকে দিয়ে গান গাইয়েছিলেন। হ্যাঁ, মনে পড়ছে। আর সেদিন আমি আমার স্বামীর জন্যই গানটা গাইতে পেরেছিলাম। আমরা এক্সপেক্ট করেছিলাম আপনাদের জুটিটা একটা নতুন কিছু করবে, কিন্তু তারপরে আর আপনাদেরকে সেরকম ভাবে দেখা গেল না। আসলে তখন আমি একটু পারিবারিক সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, তাই জন্য আমাকে ওই সব থেকে সরে যেতে হয়েছিল। এখন তো আবার আমরা নতুন করে শুরু করেছি, যদি স্কোপ হয় নিশ্চয়ই একসঙ্গে গান গাইব। কিন্তু একটা লোক কি দুটো জুটিতে একই সঙ্গে কাজ করতে পারে? আমি তো আমার কথাটা বলেছি। আচ্ছা, আপনাদের জুটিটা কি তৈরি হলো না, নাকি জুটিটা তৈরি হতে হতেই ভেঙে গেল? কারণ কি আপনার স্বামী অন্য কারোর সঙ্গে জোট বাঁধলেন কি সেই জন্য? আচ্ছা, এক সেকেন্ড, আপনারা এই ধরনের প্রশ্ন করছেন কেন? আচ্ছা রোদ্দুর, আমি তো কথা বলছি ওদের সঙ্গে। আমি বলছি যে আমার স্বামী যদি অন্য কারোর সঙ্গে জুটি বেঁধে আরও বেটার পারফরমেন্স করে, তাহলে তো আমি আরও অনেক বেশি খুশি হব। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। না না ম্যাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কনফারেন্স রুমে যাচ্ছি না, এখানে তাহলে কথাগুলো বলে নিই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনাকে কোয়েশ্চেন করি। আমরা সবাই আপনার মুখ থেকে শুনেছি যে আপনার নাকি অয়নদীপ ঘোষের গান খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আপনি কি বলতে চান? দেখুন, আমি আগেও বলেছি আর এখনো সেই একই কথা বলবো। আমি অনেক দিন ধরে একটা মেল ভয়েস খুঁজছিলাম, যেটা আমি পাচ্ছিলাম না। আমি পাগলের মতো খুঁজছিলাম। ওই একটা কথা আছে না, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। রোদ্দুর হচ্ছে আমার সেই পরশ পাথর, যেটা পাওয়ার পর আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি। বরং আপনারা বলতে পারেন সেই পরশ পাথরের ছোঁয়ায় আমিও অনেকটা সমৃদ্ধি পেয়েছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওই গানে গানে পথ চলা। আচ্ছা ম্যাডাম, প্রথম দিনের শোতেই তো আপনারা অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছেন। তো সেক্ষেত্রে কি আপনি অয়নদীপ ঘোষকে নিয়ে মুম্বাইতে কোনো কাজ করতে চান? আপনারা খানিকটা ঠিকঠাকই গেস করতে পেরেছেন মনে হয়। আসলে নেক্সট কাজটা রোদ্দুরকে নিয়ে আমি মুম্বাইতেই করছি। ওখানে একটি ছবিতে প্লেব্যাক করছেন রোদ্দুর। আসলে আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি অনেক দিন ধরে একটা ভয়েস খোঁজার চেষ্টা করছি, যেটা আমি পাচ্ছি না। মানে আমি নতুন একটা ভয়েস দিয়েই ওই গানটা গাওয়াতে চাই, মানে যেরকম ভয়েস ইদানিংকালে শোনা যায় না। তো আমি তো সেটা পেয়ে গেছি, তো আমি রোদ্দুরকে দিয়েই গানটা গাওয়াতে চাই। আমি আমাদের প্রডিউসার ডিরেক্টরকেও সেটা জানিয়ে দেবো। হ্যাঁ, ওনারা যদি কনফার্ম করে দেন তাহলে 2-1 দিনের মধ্যেই আমরা মুম্বাই চলে যাচ্ছি। মহুল, কি গো, এরকম কোনো প্ল্যানিং এর কথা রোদ্দুর বলেছে তোমায়? জানতাম না তো। না দিদি ভাই, আমার মনে হয় রোদ্দুরও জানে না, কারণ ও তো ওর প্ল্যানিং এর কথাটা বলছে। কিন্তু একটা কথা ভাবো, যদি একটা ছবিও বাইরে ক্লিক করে যায়, ভাবতে পারছো কি হবে? হ্যাঁ, যেরকম গ্ল্যামার, সেরকম খ্যাতি, সেরকম টাকা, ও তো ডাক্তারি করার সময় পাবে না। আচ্ছা, ও তোমার কথা কেন বলছে না বলো তো মহুল? ওর কি কোনো ফিমেল সিঙ্গার দরকার নেই নাকি? আচ্ছা দিদি ভাই, ওর যদি প্রয়োজনও পড়ে তা বললেই আমাকে মুম্বাই ছুটতে হবে বলো তো? কি বলছো তুমি? তোমাকে যদি বলে মুম্বাই যেতে, তুমি যাবে না?
কটা মানুষ এরকম সুযোগ পায় মহুল, তুমি সুযোগ পেয়েও হারাবে? দিদিভাই আমি তোমার কথা মানছি, কিন্তু সুযোগ পেলেই যে আমাকে সেই সুযোগটা গ্র্যাব করতে হবে তারও তো কোনো মানে নেই, তাই না? ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এবার আপনার কাছে আসি। অয়নদীপ ঘোষ, আপনি তো প্রথম দিনে অভূতপূর্ব সাড়া ফেলে দিলেন। আপনাকে নিয়ে তো মেঘনা বসুর উৎসাহের কোনো সীমাই নেই। আবার শুনতে পাচ্ছি আপনাকে নিয়ে নাকি মুম্বাইতে একটা ছবিতে গান গাওয়াবেন। সেটা ওনার মনের ইচ্ছে, উনি ঠিক করেছেন, কিন্তু আমি এই ব্যাপারে কোনো কনফার্মেশন দিইনি। না, আপনি প্রস্তাবটা সম্বন্ধে জানতেন তো, নাকি আপনার কাছে ওটা সারপ্রাইজ ছিল? উনি আজ সকালে আমাকে প্রস্তাবটা দিয়েছেন, আমি এখনো ভেবে দেখিনি। কি গো, বলেছে তো ওকে? ও তোমায় বলেনি? দাদা ভাই, আমার মনে হয় ও গাইবে না বলে আমাকে আর এই কথাটা জানায়নি। আচ্ছা, দর্শক যদি আপনাকেই শুনতে চান আর উনি যদি এরকম একটা উপহার দিতে চান শ্রোতাদের, তাহলে আপনি কেন দুবার ভাবছেন এই নিয়ে? দেখুন, আমি গান নিয়ে প্রফেশন করবো কোনোদিন ভাবিনি। তাছাড়া আমার একটা অন্য প্রফেশন আছে, আমি প্রফেশনাল একজন ডাক্তার। আমার রোগীরা আমার অপেক্ষায় বসে থাকবে আর আমি অন্য কাজ করব, সেটা তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আপনি যখন গান এতই ভালোবাসেন তাহলে কোনো না কোনো একদিন তো আপনি গান গাইতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা অনেক কাল আগে, আমার ছোটবেলায়। যেরকম ছোটবেলায় সবাই কোনো না কোনো স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম। কিন্তু তার মানে এই না যে আমি এখনো সেটার জন্য সময় বের করতে পারবো। তাছাড়া সবার ছোটবেলাকার সব স্বপ্নই যে পূরণ হয় তাও তো না। আচ্ছা, আপনি তো আপনার স্বপ্ন পূরণের দিকেই এগোচ্ছেন। আর আপনার জীবনে যখন এত বড় একটা ম্যাজিক ঘটেছে, মানে এত বড় একজন মানুষ, মানে মেঘনা বসু, তার মতো একটা ম্যাজিক্যাল লেডি যে আপনার জীবনে এসে এত বড় ম্যাজিক ঘটিয়েছে, তা সেই ম্যাজিকটাকে আপনি ভালোভাবে এনজয় করবেন না? আপনি ঠিক কি প্রশ্ন করতে চাইছেন বলুন তো? আচ্ছা, আমরা আপনাকে মুম্বাইয়ের ছবিতে গান গাইতে দেখবো কি দেখবো না? না মানে গান গাইতে তো আর বেশি দিন সময় লাগবে না, গান গিয়ে চলে আসতে বেশি দিন সময় লাগার কথাও না। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই বাংলা ভার্সন থেকে হিন্দি ভার্সনে রিপ্রেজেন্ট করবেন আপনি। সেক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি তো হবেই, সেটা তো আমরা মানছি, সেটা আমি বাদই দিলাম। কিন্তু তার থেকেও বড় আমাদের বাংলার মুখ উজ্জ্বল হবে, তাই না? আর এত বড় একটা সুযোগ, এত বড় একটা চান্স কজনেরই বা জীবনে আসে, তাই না? আর আপনার স্ত্রীও তো বলছিলেন যে আপনি যদি গান করেন তাহলে ওনার থেকে বড় খুশি আর কেউ হবেন না। সেক্ষেত্রে আপনি কি চান না আপনার স্ত্রীকে খুশি করতে? মুম্বাইতে যাওয়ার যে সুযোগটার কথা ম্যাডাম আপনাকে বলেছেন, যেটা তিনি আজকেই কনফার্ম করবেন, ফাইনাল করবেন, তো সেটা যদি ফাইনাল হয়ে যায় তা আপনি কি সেখানে যাবেন না যাবেন না? আমি তো বললাম এক্ষুনি আমি কিছু বলতে পারবো না। আমি দেখি সবকিছু ম্যানেজ করতে পারলে হয়তো যাব। আমি আপনাদের বলছি, উনি যাবেন। এই দেশ একটা নতুন ভয়েস গিফট পেয়েছে, একটা নতুন ট্যালেন্ট আপনাদের সবার সামনে এসছে। আপনারা ওয়েলকাম জানান, শুভেচ্ছা জানান। আর আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, রোদ্দুরের এই ভয়েস দিয়ে আমি এমন একটা ম্যাজিক ক্রিয়েট করব যা মানুষ বহুদিন শোনেননি। আর
ওকে দিয়ে আমি এমন একটা গান গাওয়াতে চাই যেই গান মানুষ বহু দিন ধরে উপভোগ করবে। এই একটা গান গেয়ে নেওয়ার পর না আপনারা দেখবেন এই রোদ্দুর ঘোষ কমপ্লিটলি একটা অন্য মানুষে পরিণত হয়ে যাবে। আর তখন কত মিউজিক ডিরেক্টররা ওকে নিয়ে টানাটানি করবে। তাই আমি চাই ওর জীবনের প্রথম কাজটা ওর সাথে করতে। দেখুন, আমার মনে হয় মিস মেঘনা বোস অনেক বেশি ভেবে ফেলেছেন আর সেই জন্য অনেক কিছু বলে ফেলছেন। আমার খুবই ভালো লাগলো যে ওনার আমার গায়কী খুব ভালো লেগেছে, উনি সেই জন্যই হয়তো একটু বায়াসড হয়ে পড়েছেন। কিন্তু খুব সত্যি কথা বলতে আমি তো এর আগেও গেয়েছি। আমার গলা যদি এতই ম্যাজিক্যাল হতো তাহলে এর আগেও কেউ না কেউ নিশ্চয়ই নোটিস করতো বা আমাকে বলতো। সুতরাং এই ব্যাপারটা যে একেবারেই সত্যি নয় সেটাই আমি বিশ্বাস করি। তবু উনি আমাকে এত বড় একটা অনার দিয়েছেন, যদি সত্যি এই কাজটা ক্লিক করে, যদি ওয়ার্কআউট করে, আর আমিও যদি আমার বিজি শিডিউলের থেকে সময়টা বার করতে পারি, আমি নিশ্চয়ই গান গাইব। থ্যাংক ইউ সো মাচ। তুমি মহুল, সো নাইস অফ ইউ। তোমার জন্যই আজকে রোদ্দুর, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা সবাই কিন্তু ডিনারটা করে যাবেন। হ্যাঁ, মানে অল্পই একটু সামান্য ব্যবস্থা রয়েছে, সবাইকে বলছি আপনারা কিন্তু না খেয়ে চলে যাবেন না। মানে আমরাও কেন? হ্যাঁ, আপনারাও, মানে আপনারা রোদ্দুরের বাড়ির লোক, আপনারা থাকবেন, আপনারা এলেন, আমি কত খুশি হয়েছে জানেন। আপনারা প্লিজ খেয়ে যাবেন। মহুল, সবাইকে কিন্তু নিয়ে ভেতরে এসো। হ্যাঁ, রোদ্দুর চলো। কি মহুল, একটু নিয়ম রক্ষার খাতিরে হলেও তো যেতে হবে ডিনারে, বললো এতবার করে যখন। দিদিভাই, অনেকক্ষণ ধরেই না আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে। মানে রোদ্দুরকে কিছু বলো না, আমার না শরীরটা একদম ভালো লাগছে না। কি বলছো? তোমার আবার কি হলো? জানি না দাদা ভাই, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, গাটাও বমি বমি পাচ্ছে, বুঝতে পারছি না। আমি একটা কথা বলবো, তোমরা যদি এখানে থাকতে চাও তোমরা থাকতে পারো, আমাকে বরং গাড়িটা একটু ড্রপ করে দিয়ে আসো বাড়িতে। কি পাগলের মতো কথা বলছে বলো তো? কোনো ব্যাপার না, তোমার শরীর খারাপ, আমরা এখানে থাকবো, ডিনার করব, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা রোদ্দুরকে ফোনে বলে দেবো না, কোনো প্রবলেম নেই। চলো 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 চলো, শরীর খারাপ থাকতে হবে না, চলো। মহুল, মহুল, এই দেখো। আরে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? আর কি ব্যাপার, চলে এলে কেন ওখান থেকে? এত রাত হলো যে তোমার? আরে আর বলো না, ওই এত জার্নালিস্ট ছিল ওখানে, কেউ কিছুতে ছাড়ছেই না, পার্টি জমে গেছিল, আমাদেরকে আবার নতুন করে গান গাইতে হলো। জানো তো, আমাকে কত কমপ্লিমেন্ট করলো সবাই। আমি তো জানতামই না আমি নাকি এত ভালো গান গাই, ভাবো। আমি তো জানতাম। আরে সে তো তুমি আমাকে নিয়ে বায়াসড, তোমার তো আবার আমার সব কিছুই ভালো লাগে। না রোদ্দুর, সব কিছু ভালো লাগে বলে যে গানটাকেও ভালো বলবো সেরকম কিন্তু আমি নই। তুমি সত্যিই ভালো গান গাও, তাই জন্যই বলেছি যে মেঘনার সঙ্গে গান করো। এনিওয়ে, তুমি খেয়েছো? আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে তুমি খাওনি আর আমি খেয়ে নিয়েছি? মানে তুমি খাওনি, এত রাত হয়ে গেছে? আমি ভাবলাম। তুমি তো আর আমাকে ফোন করে বলোনি যে খেয়ে নিতে। আরে আর বলো না, ওখানে এমন একটা সিচুয়েশন হয়েছিল না, মানে এত জার্নালিস্ট, এত মানুষ, আমি ফোন করার সুযোগটাই পাইনি। আর এত হই হুল্লোড় হচ্ছিল, ফোন করলে তুমি শুনতেই পেতে না। আসলে মেঘনাও তো খুব হই হুল্লোড় করা মেয়ে, ও পুরো পার্টিটাকে মাতিয়ে রেখেছিল একদম। চলো তুমি এসো, খেয়ে নেবে, আমি বসবো পাশে, এসো। তুমি খাবে না? আমি আর কি করে খাবো, বললাম না ওখানে এত ফোর্স করলো সবাই, খেয়ে আসতে হলো। তোমাদেরও তো বলেছিল ওখান থেকে ডিনার করে আসতে।
আর কি করব বলো, এত জার্নালিস্ট সবাই ওখানে বসে খাচ্ছে, আমি একা খাবো না, ভালো লাগে বলো? তারপর আমারই ফাংশন ছিল, আর এত জোর করলো না। কে? না মানে ওই মেঘনা, না মানে সবাই, মানে মেঘনা জোর করতে শুরু করলো, তারপর বাকিরাও জোর করলো। হ্যাঁ, সেই জোরের কাছে তুমি হেরে গেলে রোদ্দুর। এর মধ্যে হেরে যাওয়ার কি আছে? রাতও হয়ে গেছিল, আমার একটু খিদেও পাচ্ছিল, তাই একটুখানি খেয়েছি। তাছাড়া সবাই যেভাবে জোর করছিল, বাট ইটস ওকে, মানে আমি তো একটুখানি খেয়েছি, আমি আরেকবার খেতে পারবো। সেটা তো তুমি প্রথমে বলনি রোদ্দুর। তুমি বলেছো যে আমি খাবো আর তুমি বসে থাকবে, সেটা তো হয় না বলো। যাই হোক, তোমাকে এত কষ্ট করে আজকে দুবার করে খেতে হবে না। বাই দ্য ওয়ে, তুমি আজকের দিনটা নিয়ে খুশি তো? বুঝলাম না। না মানে এই যে এত লোকেরা ছিল, তোমাকে কত ভালো ভালো কথা বললো, অ্যাপ্রিসিয়েট করলো, প্লাস যারা প্রেসের লোকজনরা ছিল তারাও তো তোমাকে নিয়ে কত ভালো কথা বললো। আমার তো মনে হয় কালকে বড় বড় করে কাগজে হেডলাইন বেরোবে। তো রোদ্দুর, তোমার গেস্ট কোথায়? এখনো তো এলো না। জানি না, ইনভাইট করার কথা করেছি, যখন আসার কথা আসবে। তুই যে হসপিটাল থেকে আজকে তাড়াতাড়ি ফিরতে পেরেছিস, এটাই আমাদের কাছে বড় পাওনা। হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে আসতে পেরেছে তা নয়, চলে এসেছে। চলো 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 পাল্টা